আমি 5 দিনের জন্য পালিয়েছিলাম বিনা বেতনের কাজের মেয়ে হওয়া থেকে বাঁচতে, কিন্তু ফিরে আসার পর ঘরদোর অগোছালো থাকাটা আমাকে ততটা আতঙ্কিত করেনি যতটা আতঙ্কিত করেছিল আমার স্বামী। আমি 5 দিনের জন্য বাড়ি ছেড়েছিলাম, কারণ আমার স্বামীর লোকজনের কাছে গৃহকর্মীর মতো আচরণ পাওয়া আমার জন্য সহ্য ক্ষমতা বাইরে চলে গিয়েছিল। ফিরে এসে দেখলাম পুরো ফ্ল্যাট লন্ডভন্ড, কিন্তু সেটা বড় কথা নয়। বড় কথা হলো এই কয়েকদিন আমার স্বামী যেরকম মানুষে পরিণত হয়েছে তা দেখে আমি শিউরে উঠলাম। সবকিছু শুরু হয়েছিল বুধবার বিকেলে। আমাদের ছোট ফ্ল্যাটের রান্নাঘরে আমি রাতের জন্য তরকারি কাটছিলাম। হঠাৎ আরিয়ান ওর ফোনের ও পাশটা হাত দিয়ে চেপে ধরে অপরাধীর মতো মুখ করে আমার দিকে তাকালো। তারপর বলল, প্রিয়া, আম্মা ফোন করেছে, ওনারা কয়েকদিনের জন্য আসতে যাচ্ছেন, সাথে মেজো খালা আর খালুও আসবেন, আর আপু আসবে ওর 2 বাচ্চা সহ। আমি আমার হাতের বটিটা নামিয়ে নিয়ে চুলাটা বন্ধ করলাম। তারপর বললাম, কবে? সে বলল, এই তো শুক্রবার, 1 সপ্তাহের জন্য, হয়তো আরো 2-1 দিন বেশি হতে পারে। আমি বললাম, 1 সপ্তাহ? তখন আমি চোখ বন্ধ করে 10 পর্যন্ত গুনলাম আর বললাম, গত 1 বছরে এই নিয়ে 3 বার এমন হলো। ওদের 1 সপ্তাহ মানে তো অন্তত 3 সপ্তাহ, আর কয়দিন মানে হলো আমাকে সকাল দুপুর রাত 7-8 জনের জন্য রান্না করতে হবে। তার উপর আপুর 2 বাচ্চার প্রতিদিন আলাদা আলাদা আবদার, আজ পিৎজা, কাল বিরিয়ানি, পরশু লুচি। আমি শান্তভাবে জিজ্ঞাসা করলাম, আরিয়ান, আমাদের তো একটা 1 বেডরুমের ছোট ফ্ল্যাট, এতে এত মানুষ কোথায় থাকবে? আগের বারের মতো ও আবার কাজ ঝাঁকালো আর বলল, আম্মা আব্বা আমাদের খাটে থাকবে, মেজো খালা খালু ড্রয়িং রুমে সোফায় থাকবে, আর আপু ওর বাচ্চাদের নিয়ে নিচে তোষক পেতে থাকবে, আমরা না হয় মেঝেতে পাটি পেতে শুয়ে পড়বো। আমি বললাম, আগের বার ওদের এই মেহমানদারির পর আমার কোমর ব্যথায় কয়েক সপ্তাহ ভুগতে হয়েছিল। প্রতিদিন ভোর 6টায় ওঠা, সবার নাস্তা বানানো, আবার রাতে সবার খাওয়া শেষ করে ঘুমাতে ঘুমাতে 12টা। আমাদের জমানো টাকার অর্ধেক শেষ হয়ে গিয়েছিল বাজারের পেছনে, অথচ কেউ একবার জিজ্ঞাসাও করেনি যে আমাদের কোনো সাহায্য লাগবে কিনা। আমি তার কাছে সরাসরি জানতে চাইলাম বাজারের টাকার কি ব্যবস্থা করবে। আরিয়া নামতা আমতা করে বলতে লাগলো যে ওরা তো মেহমান, নিজের পরিবারের কাছে টাকা চাইবো, কেমন দেখায় না? আমি বললাম, কেমন দেখায় আবার? আমাদের ঘরে বসে খাওয়াটা অশালীন মনে হয় না? কিন্তু তাদের হাত থেকে কয়েকটা টাকা খরচ হওয়া ব্যাপারটা তোমার কাছে লজ্জার মনে হয় না? শুক্রবার ওনারা 3টা বিশাল সুটকেস নিয়ে হাজির হলেন। কোনো খাবার না, কোনো মিষ্টি না, শুধু নিজেদের কাপড় চোপড়। আমার শাশুড়ি ঘরে ঢুকেই রান্নাঘরে গিয়ে ফ্রিজ খুললেন এবং নাক ছিটকালেন। বললেন, আরিয়ান, তোরা তো বেশ ভালোই আছিস, কিন্তু তোদের ফ্রিজ তো দেখি পুরোই খালি। আমি তখন মাত্র অফিস থেকে ফিরে 2000 টাকার বাজারের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে আছি। আমি জবাব দিলাম, আম্মা, আপনারা কখন আসবেন ঠিক মতো জানতাম না তো, তাই আগে থেকেই সব কিনে রাখিনি। তারপর আমার মেজো খালা বলল যে কিসের যেন গন্ধ আসতেছে, বাথরুমটা কেমন স্যাঁতসেঁতে মনে হচ্ছে। আমি সংক্ষেপে বললাম, পাইপে একটু লিক হয়েছে, তাই এরকম গন্ধ আসতেছে। আমি রান্নাঘরে গিয়ে বাজার গোছাতে লাগলাম। আরিয়ানুর আত্মীয় স্বজন নিয়ে ব্যস্ত, কারো ব্যাগ টেনে দিচ্ছে, কারো গল্প শুনছে। আমার কোনো অস্তিত্বই যেন সেখানে নেই। 3 দিন এইভাবেই চললো। প্রতিদিন 6:30টায় ঘুম থেকে উঠা, নাস্তা বানানো, ডিম, রুটি, সুজি সবকিছু রেডি করে দেওয়া। তারপর আপুর 2 বাচ্চা রাফি আর নাবিলা মুখ বাঁকালো। ওরা বলল, আবার একই নাস্তা? আমরা এসব খাবো না, মামুনি পিৎজা বানিয়ে দাও। অথচ ওদের মা তখন সোফায় শুয়ে আরামে ফেসবুক স্ক্রল করতেছে। উনি বললেন, প্রিয়া, একটু দোকানে যেতে পারবে? বাচ্চাদের জুস শেষ হয়ে গেছে। একবারও তিনি বলল না যে আমি গিয়ে নিয়ে আসি, বা টাকাটা নাও, এটা দিয়ে তুমি কিনে নিয়ে আসো। আমি যেন ওদের কেনা গোলাম হয়ে গেছি। চতুর্থ রাতে আমি যখন নিজের সিঙ্কের সামনে দাঁড়িয়ে থালা বাসন মাজছিলাম, হঠাৎ টের পেলাম আমার চোখের পানি টপ টপ করে পড়ছে। চরম ক্লান্তি আর অপমানে বুক ফেটে যাচ্ছিল। অফিসে প্রচন্ড কাজের চাপ ছিল। 10 ঘন্টা ডিউটি শেষ করে রাত 8টায় বাসায় ঢুকেছি। বাসায় ঢোকার সাথে সাথে শাশুড়ি মা বললেন, প্রিয়া, রাতের খাবারে কি হবে আজকে? আমরা কিন্তু খুব ক্ষুধার্ত। আমি ওনার দিকে তাকালাম, তারপর তাকালাম আরিয়ানের দিকে, যে ল্যাপটপ নিয়ে সোফায় বসে আছে। আপু ফোনে কথা বলছে, খালা ড্রয়িং রুমে নাটক দেখছে। আমি বললাম, আমি রান্না করে দিচ্ছি মা। আমার নিজের কণ্ঠস্বর নিজের কাছেই তখন অচেনা মনে হলো। আমি বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে রইলাম অনেকক্ষণ। আমার হাত কাঁপছে, মনে হচ্ছিল আর 1 মুহূর্ত এখানে থাকতে পারবো না। হঠাৎ আমার ফোনটা কেঁপে উঠলো। আমার বান্ধবী নিশার মেসেজ। সে লিখছে, প্রিয়া, কক্সবাজারের একটা লাস্ট মিনিট ডিল পেয়েছি, 5 দিনের ট্রিপ, খুব সস্তায়, যাবি? তোর একটা ব্রেক খুবই দরকার। আমি মনে মনে ভাবলাম, 5 দিন কোনো রান্না নেই, কেউ কিছু বলবে না, প্রিয়া এটা দাও ওটা করো। আমি ব্যাংকিং অ্যাপ খুলে ব্যালেন্স চেক করলাম, মাত্র বেতন ঢুকেছে, আমার নিজের টাকা। গত কয়েকদিনে আরিয়ানের আত্মীয়দের পিছনে আমার 8000 টাকার উপর খরচ হয়েছে, অথচ একটা ধন্যবাদও তারা আমাদেরকে দেয়নি। আমি নিশাকে রিপ্লাই দিলাম, আমি যাচ্ছি, ডিটেলসটা পাঠা। সেদিন রাতেও আমি পনিরের তরকারি আর রুটি বানালাম, চুপচাপ ডাইনিং টেবিল সাজালাম। কেউ একবার বললো না যে প্রিয়া এসো একসাথেই খাই। খাওয়া শেষে আরিয়ানের কাছে গেলাম। আমি বললাম যে আমি পরশুদিন ঢাকার বাইরে যেতে হবে আমাকে, অফিসের কাজে 5 দিনের জন্য। আরিয়ান অবাক হয়ে ভ্রু কুচকালো আর বললো, এখন মানে এই অবস্থায় মেহমানদের কি হবে? আমি বললাম, তুমি সামলে নেবে, ওরা তোমার পরিবার। আরিয়ান বলল, প্রিয়া, এটা অন্যায়, বাসায় মানুষজন আর তুমি চলে যাবে। আমি বললাম, শোনো, গত 4 দিন ধরে আমি একাই সব করেছি, এখন তোমার বালা। প্রয়োজনে বাজার থেকে খাবার কিনে নিও, আমার বেতনের যথেষ্ট খরচ করেছি আমি। পরদিন সকালে আমি ব্যাগ গুছিয়ে বের হওয়ার প্রস্তুতি নিলাম। শাশুড়ি রান্নাঘরে ঢুকলেন আর বললেন, আরিয়ান বলল তুমি নাকি কোথাও যাচ্ছ? বড়ই আফসোস, মেহমানদের সেবা করার সুযোগটাও হারালে তুমি। আমি ছোট করে বললাম, অফিসের কাজ
আছে আম্মা। তখন শাশুড়ি বলল, যাওয়ার আগে অন্তত কিছু রান্না করে রেখে যাও। আরিয়ান তো আর ওসব বুঝে না। আমি চায়ের কাপটা ধুয়ে সিঙ্কে রাখলাম আর বললাম, ফ্রিজে সবকিছুই আছে, ইউটিউব দেখে দেখে রান্না করে নিন। এখানে সবাই সুস্থ এবং প্রাপ্তবয়স্ক। ওনার মুখটা হা হয়ে গেল আমার কথা শুনে। নিশা এয়ারপোর্টে দাঁড়িয়ে হাসি মুখে আমাকে অভ্যর্থনা জানালো। তারপর বলল, কিরে ফেরারি বউ, স্বাধীনতার জন্য তৈরি? আমি বললাম, হ্যাঁ একদম। এরপর কক্সবাজারের সমুদ্রের পাড়ে যখন দাঁড়ালাম, মনে হলো কতদিন পর বুক ভরে শ্বাস নিচ্ছি। ফোনটা অন করতেই আরিয়ানের মেসেজের বন্যা। প্রিয়া, আম্মা জিজ্ঞাসা করছে লবণ কোথায়। আমি ফোনটা বন্ধ করে দিলাম। ওই 5 দিন ছিল স্বপ্নের মতো। আমি আমার মতো ঘুমালাম, সাগরের পাড়ে হাঁটলাম, যা ইচ্ছা খেলাম, কেউ আমাকে হুকুম দেওয়ার ছিল না। তৃতীয় দিনে ফোনটা একবার অন করলাম, আরিয়ানের 30টা মেসেজ। রাগের এক পর্যায়ে থেকে এখনো অসহায় হয়ে পড়েছে। আমি শুধু একটা রিপ্লাই দিলাম, আমি ভালো আছি, 2 দিন পর ফিরবো, নিজেদেরটা নিজেরা সামলাও। নিশা বলল, ঠিক করেছিস, ওদেরকে বুঝতে দে তোর অভাবটা। আমি মাথা নাড়ালাম, যদিও বুকের ভেতর একটা ভয় দানা বাঁধছিল, ও কি বুঝতে পারবে কিনা, নাকি ভাববে আমি ওর সাথে বেইমানি করেছি। কিন্তু ওর পরিবার কেন সবসময় শুধু আমারই দায়িত্ব হবে? 5 দিন পর আমি যখন আমার ফ্ল্যাটের দরজায় দাঁড়ালাম, আমার হৃৎপিণ্ড জোরে ধকধক করছিল। জানি না ভেতরে কি অপেক্ষা করছে, বিশৃঙ্খলা নাকি বড় কোনো ঝড়, নাকি এক হিমশীতল নীরবতা। আমি যখন সদর দরজার চাবি ঘুরালাম, বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছিল। ভাবছিলাম আরিয়ান হয়তো বা রাগে অগ্নিশর্মা হয়ে থাকবে, কিংবা শাশুড়ি আম্মা আমাকে দেখে বেয়াদব বলে গালি দিবেন, কিন্তু দরজা